বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 1981 সালের 17 মে থেকে আজ পর্যন্ত মানে একটানা 44 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়েই তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তারও কোনো আভাস দেননি। অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারও একটা কারণ ছিল এই দুর্বলতা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রমও এখন নিষিদ্ধ করে রেখেছে। বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা। এখন গত 1 বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতেই অবস্থান করছেন তিনি, যেখানে শেখ হাসিনার গতিবিধি ও দলের নেতাকর্মীদের সঙ্গে তার মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে। তাছাড়া চলতি মাসেই তিনি নিজে 78 বছর পূর্ণ করবেন, ফলে বয়সেরও কিছুটা তাগিদ তো অবশ্যই আছে। বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও। এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা, তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন। কিন্তু সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন। এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে, তাই সে কাজটাও এখন অনেকাংশেই সাইমা ওয়াজেদের ওপর বর্তেছে। গত 2 মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, তবে তারা নাম প্রকাশ করতে চাননি। ফলে বলা যেতেই পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমেয়ের ওপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন। শেখ হাসিনার এই তথাকথিত সাকসেশন প্ল্যান নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে। তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত এবং বিবিসির কাছে সেটি নিশ্চিত করেছেন। কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি। তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করছেন এই বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনো কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না। আপনারা জানেন আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে। মিস্টার আরাফাতের কথায় অবশ্য স্পষ্ট ইঙ্গিত ছিল সজীব ওয়াজেদ জয় তো আগে থেকেই ছিলেন, এখন সাইমা ওয়াজেদও আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। গত 11 জুলাই 2025 তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস গেব্রেয়েসুস যে ইন্টারনাল ইমেলে তার কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান, সেই ইমেলের বক্তব্য থেকে পরিষ্কার সাইমা ওয়াজেদ ওই পদে থাকলে হুর সঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনাগ্রহ প্রকাশ করেছিল এবং ওই পদে তার নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছিল, সেটা বিবেচনায় নিয়েই তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হুর ছুটিতে পাঠানোর সিদ্ধান্তই তাকে কার্যত বাধ্য করেছে এখনই আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসতে। গত মাসেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আবার রাজনৈতিক পোস্ট করাও শুরু করেছেন। হুর পদে থাকাকালীন যথারীতি তাকে রাজনৈতিক মন্তব্য থেকে দূরে থাকতে হতো,
কিন্তু গত কিছুদিনে তাঁর এইসব পোস্ট থেকে অনেকেই ধারণা করছেন যে সাইমা ওয়াজেদ হয়তো নিজেও জানেন যে তার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। বয়সজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী যতই সক্রিয় রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন, ততই কংগ্রেসের নেতৃত্বর হাল ধরছেন তার ছেলে মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী অবশ্য এখনো রাজ্যসভার এমপি, পার্লামেন্টেও নিয়মিতই আসেন বা বিরোধী জোটের বৈঠকেও তাকে দেখা যায়। কিন্তু দলের গুরুত্বপূর্ণ আন্দোলন, সাংবাদিক বৈঠকে এখন প্রধান মুখ অবশ্যই রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা রয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায়, কিন্তু তিনি বড় ভাইকে কখনো ছাপিয়ে যাওয়ার চেষ্টাও করেননি। অথচ বড় ভাইয়ের অনেক আগে থেকেই প্রিয়াঙ্কা রাজনীতিতে এসেছেন। সেই 1999 সাল থেকেই তিনি উত্তরপ্রদেশে মায়ের হয়ে নির্বাচনী প্রচারে যুক্ত থেকেছেন। কিন্তু নির্বাচন মিটে গেলেই তিনি আবার প্রকাশ্য রাজনীতি থেকে দূরে সরে যেতেন। আর রাহুল গান্ধী রাজনীতিতে প্রথম পা রাখেন 2004 সালে, যখন আমেঠি আসন থেকে জিতে তিনি প্রথমবার লোকসভার এমপি হন। কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এরও বছর তিনেক পরে। এই মুহূর্তে রাহুল গান্ধীকে একেবারে সামনে রেখে এবং প্রিয়াঙ্কাকে ঠিক তার পেছনে রেখে যেভাবে ভারতের প্রধান বিরোধী দলটি পরিচালিত হচ্ছে, শেখ হাসিনা সেই মডেলটাই আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রয়োগ করতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন। বিগত এক দশকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে একটা পার্সোনাল কেমিস্ট্রি গড়ে উঠলেও গান্ধী পরিবারের সঙ্গে আওয়ামী লীগ নেত্রীর সম্পর্ক অনেক বেশি পুরনো ও অনেক পারিবারিক। সোনিয়া গান্ধী ও তিনি প্রায় সমবয়সীও, শেখ হাসিনা মাত্রই 9-10 মাসের ছোট। গত এক দশকে বিজেপি আমলেও তিনি যখনই ভারতে কোনো সরকারি সফরে এসেছেন, বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে শেখ হাসিনা কখনোই ভোলেননি। 2022 সালের সেপ্টেম্বরে যখন প্রধানমন্ত্রী হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন, তখন ভারত জোড়ো যাত্রা করছিলেন রাহুল গান্ধী। তখন শেখ হাসিনা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে এই যাত্রার খুঁটিনাটি জানতে চান। বস্তুত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক জার্নিকে তিনি ফলো করছেন দীর্ঘদিন ধরেই, আর এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই একই ধরনের ফর্মুলাই প্রয়োগ করার চেষ্টা করছেন। দিল্লিতে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা মনে করেন, আওয়ামী লীগের জন্য এটাই আসলে ন্যাচারাল চয়েস বা স্বাভাবিক পছন্দ। তার মতে ভারতে কংগ্রেসের মতোই বাংলাদেশে আওয়ামী লীগও চিরাচরিতভাবে একটি পরিবার কেন্দ্রিক দল, আর সেই ফার্স্ট ফ্যামিলি থেকেই এই দলগুলো নেতৃত্ব তুলে আনতে চাইবে। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। বিজেপির সঙ্গে ইদানিং শেখ হাসিনার যতই সুসম্পর্ক থাকুক, বিজেপির মডেল আসলে আওয়ামী লীগের জন্য নয়, মনে করছেন বিনোদ শর্মা। নিজের ছেলে মেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছেন সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও অনেকেই এখন ভারতে, শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ দিল্লিতে, সজীব ওয়াজেদ আমেরিকার ভার্জিনিয়ায় এবং দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায়। এভাবেই একটি ত্রিভুজাকার যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে এই মুহূর্তে দলটির দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হচ্ছে। কিন্তু কাগজে কলমে এখনো যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন, সেই ওবায়দুল কাদের দলের এই নতুন কাঠামোতে একেবারেই উপেক্ষিত। প্রায় 10 মাস আগে ভারতে চলে এলেও তিনি এখনো দলীয় সভাপতির দেখাই পাননি বলে বিবিসি নিশ্চিত হতে পেরেছে। শেখ হাসিনা বরং বেশি ভরসা রাখছেন দলের 3 জন নেতার ওপর, যারা প্রত্যেকেই আপাতত কলকাতায়। এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য ও একদা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, এবং আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য তথা সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক। দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, শেখ হাসিনার সঙ্গে ভারতে তাদের সশরীরে দেখা সাক্ষাৎ হয়েছে। তবে আপাতত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও অ্যাকশন প্ল্যান তৈরির কাজটি করছেন সাইমা ওয়াজেদ। অন্যদিকে সজীব ওয়াজেদের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছে দলের অনুকূলে ন্যারেটিভ নির্মাণ বা বয়ান তৈরি এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে। ৭৬ বছরেরও বেশি পুরনো এই রাজনৈতিক দলটি ইতিহাসে সম্ভবত তাদের সবচেয়ে সংকটময় সময় পার করছে এবং ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই লড়ছে। তবে নেতৃত্বের হ্রাস থাকছে যথারীতি দলটির ফার্স্ট ফ্যামিলির হাতেই। কয়েক দশকের মধ্যে সবচেয়ে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে নেপালে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়েছেন সেখানকার জেনজিরা। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।
ঠিক একই রকম আরেকটি গণ অভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গেও, আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। এমন ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা, ব্যাপক বেকারত্ব আর দুর্নীতির অভিযোগে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে গণরোষ আছড়ে পড়েছিল রাস্তায়। অভ্যুত্থানের ফলে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। সেই উদাহরণ টেনে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা সাবেক সাংসদ অর্জুন সিং। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তিনি নেপালের মতো আরেকটি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গে। এমন আহ্বান জানানোর পরই তার বিরুদ্ধে অন্তত 14টি মামলা দায়ের করা হয়েছে। 11 সেপ্টেম্বর উত্তর 24 পরগনার বারাকপুরে বিজেপির এই সাবেক সাংসদ জানান, রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, বাংলার তরুণ তরুণীদের সেই সাহস দেখানো উচিত। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে গণ অভ্যুত্থান প্রয়োজন। অর্জুন সিং আরো দাবি করেন, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ব্রিটিশ শাসনকে বিদায় করেনি। কোন স্বৈরাচারী সরকার পতনের জন্য রক্তপাত অনিবার্য। অর্জুন সিং এর বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস জানায়, তিনি উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি মমতা ব্যানার্জিকে হত্যার হুমকি দিয়েছেন। এরই প্রেক্ষিতে ব্যারাকপুরের একাধিক থানায় পৌরসভার কাউন্সিলররা তার নামে অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত কমপক্ষে 14টি মামলা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পরই সতর্কবার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি জানান, প্রতিবেশী দেশের অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে। এদিকে একাধিক মামলা ও তীব্র সমালোচনা সত্ত্বেও নিজের বক্তব্য থেকে সরে আসতে নারাজ অর্জুন সিং। তিনি বলেন, আমি আবারও বলছি, বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাতের জন্য গণ অভ্যুত্থান প্রয়োজন। আমার বিরুদ্ধে 184টি মামলা রয়েছে, আরো 400 হোক, আমি তা স্বাগত জানাই। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে জানান, নেপাল থেকে বাংলাদেশের সীমান্ত অনেক দীর্ঘ। মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন তাহলে ভালো হয়। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্য ছিল গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা হামাসের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা। তবে তারা বেঁচে গেলেও মৃত্যু হয় 5 জন নিম্নপদস্থ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তার। এই হামলার তীব্র সমালোচনা করতে শুরু করেন বিশ্ব নেতারা। ইসরায়েলের উপর সবচেয়ে বড় ধাক্কা আসে যুক্তরাষ্ট্র থেকে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার প্রতিটি দিক নিয়ে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। একে অগ্রহণযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মর্জের মতে, ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা লঙ্ঘন করেছে। গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের আরেক মিত্র দেশ ভারতও। তীব্র সমালোচনা হলেও বিশ্লেষকরা মনে করছেন, এই সমালোচনার জন্য নীতিগত কোনো বড় পরিবর্তন আসবে না। ইতোমধ্যেই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। সিরিয়ায়ও ভূমি দখলের পরিমাণ বাড়াচ্ছে। লেবাননের হিজবুল্লাহ নেতাদের হত্যা করেছে, আর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে 64,500 এর বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং সেখানে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ উঠলেও বড় নীতি পরিবর্তন হয়নি। কাতার শুধু হামাসের রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্র নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে কাতারে ইসরায়েলের হামলা অতিরিক্ত তাৎপর্য বহন করে। তবে বিশ্লেষকদের মতে, কেবল কাতারের অবস্থানের জন্য বৈশ্বিক নীতি বদলানো কঠিন হতে পারে। তবে গাজার দুর্ভিক্ষ ও গণহত্যার অভিযোগের কারণে আন্তর্জাতিক জনমত ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। কিন্তু কাতারের উপর হামলার প্রভাব মূলত উপসাগরীয় অঞ্চলে সীমিত থাকতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উপসাগরীয় দেশগুলোর নেতারা ইতোমধ্যেই সংহতি জানাতে দোহা সফর করেছেন বা করার পরিকল্পনা করেছেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান জসিম আল থানি বলেন, উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে। ইউরোপে ইসরায়েল বিরোধী অবস্থান কিছুটা স্পষ্ট। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন এবং ইসরায়েলি জাহাজগুলোকে তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে না। এমনকি ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের পক্ষ থেকে যেভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রে তা হয়নি। কাতারে হামলার পরও থামেনি ইসরায়েল। 10 সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানায় আবাসিক এলাকায় হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই হামলায় নিহত হন অন্তত 35 জন। একই সঙ্গে গাজার অবরোধ ভাঙতে চাওয়া শান্তিপূর্ণ নৌবহরে গ্লোবাল সমুদ ফ্লোটিলার উপরও 2 দফা ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। বর্তমানে নৌবহরটি টিউনিসিয়ায় নোঙর করা আছে। এর আগে সিরিয়া, লেবানন ও ইরানেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারে হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ তো দূরের কথা, বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলি এই হামলা শুরু করেছে, ইসরায়েল এটি পরিচালনা করেছে এবং ইসরায়েলি এর সম্পূর্ণ দায়িত্ব নেবে। এছাড়া ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ইসরায়েলের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ নয়। বিশ্লেষকদের মতে ইসরায়েলকে থামাতে পারে কেবল একজনই, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র শুধু কোটি কোটি ডলার সহায়তা ও অস্ত্রই দেয় না, বরং কূটনৈতিকভাবেও ইসরায়েলকে রক্ষা করে। ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তাই অনেক ইসরায়েলি ডানপন্থী বিশ্বাস করে ট্রাম্প তাদের লক্ষ্য পূরণে বাধা দেবেন না। যদিও ট্রাম্প এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন, তবু অতীতে তিনি গাজাকে গাজা রিভেরা বানানোর মতো প্রস্তাবও দিয়েছেন, যা সমালোচকদের মতে জাতিগত নির্মূলের ইঙ্গিত। এ বিষয়ে ট্রাম্পের অবস্থান এখন অস্পষ্ট। তবে ট্রাম্প জানান, একমাত্র যুক্তরাষ্ট্র যদি চায় তখনই ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি এবার সত্যি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবেন, নাকি শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষেই কথা বলবেন। পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় পাঞ্জাব প্রদেশ থেকে 2 মিলিয়নেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিন্ধু প্রদেশে আরো 1.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে 11 সেপ্টেম্বর জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইনাম হায়দার মালিক। তিনি সতর্ক করে বলেছেন, আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মেডিকেল কর্পসের সর্বশেষ আপডেট অনুযায়ী জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টিতে পাকিস্তানে এখন পর্যন্ত অন্তত 900 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে নদ নদী উপচে পড়ায় সৃষ্টি হয়েছে এই বন্যার। জলবায়ু পরিবর্তনের প্রভাব এর অন্যতম কারণ হলেও সমালোচকরা বলছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি বিনিয়োগের ঘাটতিও পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। পাকিস্তানের প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। বন্যায় তাদের ঘরবাড়ি ও ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকে সম্পত্তি রক্ষায় বাড়ি ছাড়তে চাইছেন না, ফলে উদ্ধারকর্মীদের নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে মানুষ ও গবাদি পশু সরিয়ে নিতে হচ্ছে, আর এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সম্প্রতি ইন্দুস নদীতে একটি উদ্ধারকারী নৌকা ডুবে 9 জন এবং জালালপুর পীরওয়ালার কাছে আরও একটি নৌকা ডুবিতে 5 জন প্রাণ হারান। অন্যদিকে বন্যার ক্ষয়ক্ষতি ভারতের প্রতিবেশী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছে। সেখানে অন্তত 30 জন নিহত হয়েছেন এবং 2.5 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী যেমন কম্বল, তাঁবু ও পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম পাঠিয়েছে। তবে প্রধান সমন্বয়কারী মালিক বলেন, পানির স্তর কমতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এরপরই পুনর্বাসন কাজ শুরু করা সম্ভব হবে। জাতিসংঘ ইতিমধ্যে পাকিস্তানের বন্যা মোকাবিলায় $5 বিলিয়ন বরাদ্দ করেছে। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ত্রাণ ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। দেশটির ভৌগোলিক অবস্থান জলবায়ু পরিবর্তনের প্রতি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। গ্রীষ্মে তীব্র গরম, বর্ষায় অতিবৃষ্টি এবং হিমবাহ গলে নতুন হ্রদের সৃষ্টি হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর আগে 2022 সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানে 1700 জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং 3 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
সর্বশেষ বন্যা মোকাবিলায় সরকার ইতোমধ্যেই জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কর্মকর্তাদেরকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 300 দিনের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। 7 সেপ্টেম্বর রবিবার নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা তরুণ বিক্ষোভকারীদের নিয়ে উপহাস করেছিলেন। পরদিন 8 সেপ্টেম্বর দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে রাজধানীর কাঠমান্ডুতে একটি বড় আন্দোলনের পরিকল্পনা করছিল তরুণরা। কেপি শর্মা সেদিন বলেছিলেন, বিক্ষোভকারীরা বিশ্বাস করতে শুরু করেছে যে জেনজি পরিচয়ে যা ইচ্ছা তাই করতে পারবে তারা। এই মন্তব্যের 48 ঘন্টা না কাটতেই সাবেক প্রধানমন্ত্রীতে পরিণত হন কেপি শর্মা। জেনজি বিক্ষোভকারীরা এখন সিদ্ধান্ত নেবে কে এখন নেতৃত্ব দেবে নেপালের। 8 সেপ্টেম্বর সোমবার পুলিশের গুলিতে নিহত হন অন্তত 19 জন। এতে উত্তেজনা বাড়ে নেপাল জুড়ে। 9 সেপ্টেম্বর বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট রাজনীতিকের বাড়িতে আগুন দেয়। অবস্থা বুঝে কেপি শর্মার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। একদিকে সহিংস বিক্ষোভ, অন্যদিকে মন্ত্রিসভায় পদ ছাড়ার হিড়িক। দুয়ে মিলে অকুল সাগরে পড়েন প্রধানমন্ত্রী কেপি শর্মা, বাধ্য হন পদত্যাগে। 2022 সালে শ্রীলঙ্কা এবং 2024 সালে বাংলাদেশেও একই রকম আন্দোলনের পর সরকার উৎখাতের নজির দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। বিষয়টি অকপটে স্বীকার করেছে নেপালের তরুণ বিক্ষোভকারীরাও। বিশেষজ্ঞদের মতে নেপালের রাজনৈতিক টানাপোড়েন কেবল 3 কোটি মানুষের এই দেশটির জন্যই নয়, বরং পুরো অঞ্চল এমনকি বিশ্বের ওপরও ফেলতে পারে প্রভাব। আর এমনটা মনে করার পেছনে রয়েছে নেপালের অস্থির রাজনৈতিক ইতিহাস এবং ভারত, চীন ও পাকিস্তানের মধ্যে ভারসাম্য রক্ষার দীর্ঘদিনের ঐতিহ্য। দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে 8 সেপ্টেম্বর হাজার হাজার তরুণ তরুণী নেমে আসে কাঠমান্ডুর রাস্তায়। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের উপর সরকারের নিষেধাজ্ঞা তাদের ক্ষোভকে আরো বাড়িয়ে তোলে। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ঢুকে পড়লে নিরাপত্তা বাহিনী গুলি, কাঁদানে গ্যাসের শেল এবং জলকামান নিক্ষেপ করে। এতে নিহত হন কমপক্ষে 19 জন। এই ঘটনা দেশজুড়ে তরুণদের মধ্যে জ্বলতে থাকা আগুনে ঘি ঢালে। 9 সেপ্টেম্বর আরো সহিংস হয়ে ওঠে বিক্ষোভ। রাজনীতিবিদদের বাড়িঘর এবং রাজনৈতিক দলগুলোর অফিস ভাঙচুর করে ধরিয়ে দেওয়া হয় আগুন। বাদ পড়েনি নেপালের সবচেয়ে বড় মিডিয়া হাউস কান্তিপুর পাবলিকেশনসের ভবনও। বিকেল নাগাদ পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে নতুন নির্বাচন, তার আগে অন্তর্বর্তী সরকার গঠন এবং 8 সেপ্টেম্বর যারা গুলি চালিয়েছেন তাদের বিচারের নতুন দাবি তোলে জেনজি বিক্ষোভকারীরা। এর মধ্যেই রাস্তায় নামে সেনাবাহিনী, কাঠমান্ডুতে জারি হয় কারফিউ। পর্যবেক্ষকরা বলছেন, সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা বিক্ষোভকে ত্বরান্বিত করলেও জেনজির আন্দোলন আসলে বহু বছরের জমে থাকা ক্ষোভের ফল। কাঠমান্ডু ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক রজনীশ ভান্ডারী বলেন, বিক্ষোভগুলো শাসকদের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং তাদের বাজে শাসনের বিরুদ্ধে জমতে থাকা হতাশার বহিঃপ্রকাশ। এটি প্রমাণ করে যে নেপালি তরুণরা এমন শাসকের প্রতি ক্ষুব্ধ যারা তাদের দাবিকে উপেক্ষা করেছে, সংলাপে আসেনি, উল্টো অহংকার দেখিয়েছে। কাঠমান্ডু নাগরিক ও অধিকার কর্মী আশীর্বাদ ত্রিপাঠী বলেন, বিক্ষোভ একদিনে শুরু হয়নি। রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি তৈরি করেছে এই পরিস্থিতি। 3 প্রধান দলের প্রবীণ নেতাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও এতে জড়িত, যারা কেবল প্রধানমন্ত্রীর আসন নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলেছেন। তবে নেপালের ঘটনাবলী কেবল দেশটির ভেতরেই নয়, বরং বাইরেও গুরুত্বপূর্ণ। বিশ্বের 14টি সর্বোচ্চ শ্রেণীর মধ্যে 8টি রয়েছে হিমালয়ের দক্ষিণ ঢালে অবস্থিত এই অঞ্চল বিস্তৃত দেশটিতে। পূর্ব পশ্চিমে 885 কিলোমিটার, উত্তর দক্ষিণে 193 কিলোমিটার বিস্তৃত নেপালের উত্তরে চীন আর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত। ঐতিহাসিকভাবে ভারতের কাছাকাছি হলেও নেপালের বৈদেশিক সম্পর্ক দেশীয় রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত বদলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এর দিকে ঝুঁকে পড়তে দেখা গিয়েছিল কেপি শর্মাকে। তার ক্ষমতাচ্যুতির পর নতুন জল্পনা শুরু হয়েছে, এবার কার দিকে ঝুঁকবে নেপাল। সমাজবিজ্ঞানী লোকরঞ্জন পারাজাউলি বলেন, পরবর্তী শাসক কোনো দলের নয়, বরং এমন একজন হবেন
যার উপর আস্থা রাখতে পারবে সেনাবাহিনী। তবে কাঠমান্ডুর এক মানবাধিকার কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন নেতার পরিচয় যাই হোক না কেন, ভারত ও চীন উভয়েই এমন একটি সরকার চাইবে যা স্থিতিশীল এবং তাদের স্বার্থকে সম্মান করবে। অধিকার কর্মী আশীর্বাদ ত্রিপাঠী নেপালের ঐতিহাসিক ভারসাম্য রক্ষার উপর জোর দেন। বলেন, সবসময় চীন ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নেপালের। দক্ষিণে ভারত ও উত্তরে চীনের সঙ্গে সাংস্কৃতিক মিল থাকা সত্ত্বেও নেপালের নীতি সবসময় উভয় দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আমরা তা অব্যাহত রাখব। সিংহদরবার, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন আর রাষ্ট্রপতির কার্যালয়ে ভয়াবহ অগ্নিসংযোগ। নেপালের রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংবিধানিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 1800 শতকে নির্মিত ঐতিহাসিক প্রাসাদ সিংহদরবার, যা নেপালের মূল প্রশাসনিক কেন্দ্র। রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী দফতরগুলোর কেন্দ্র এই ভবনেই। কিন্তু সাম্প্রতিক অগ্নিসংযোগে সেই সিংহদরবারই আজ ছাই হয়ে গেছে। যে জায়গা থেকে সরকার প্রধান দেশ পরিচালনা করতেন, সেটিই এখন অকার্যকর। এটি শুধু প্রশাসনিক কাঠামো নয়, নেপালের ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ ছিল। আগুনে পুড়ে গেছে সুপ্রিম কোর্ট ও ফেডারেল সংসদ ভবনও। দেশজুড়ে অবকাঠামো ও প্রশাসনিক দফতরগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি। প্রশ্ন উঠছে, যখন সেনাবাহিনী দেশের নিরাপত্তার দায়িত্বে, তখনও কেন রাষ্ট্রপতির ভবন, সিংহদরবার, সুপ্রিম কোর্ট আর সংসদ ভবন রক্ষা করা যায়নি? অনেকেই বলছেন, সেনারা বিশৃঙ্খলার মাঝেও নির্বিকার দর্শক হয়েছিলেন। নেপাল পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক রাজেন্দ্র বাহাদুর সিংহ বলেন, সিংহদরবার ও রাষ্ট্রপতির কার্যালয়ের মতো প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনা রক্ষা করতে না পারা অত্যন্ত দুঃখজনক। তার মতে শুধু গুলি চালানো নয়, অন্যান্য কৌশলে অগ্নিসংযোগ ঠেকানো যেত। তবে নেপালি সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল বিনোদ বসনেত সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পেছনে ষড়যন্ত্র দেখছেন। তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্যই এই প্রচারণা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী পদত্যাগের আগে নিরাপত্তা পরিষদের বৈঠক করেননি এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেননি। এমনকি বৈধতার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেরিও হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, তা না হলে সেনাপ্রধানের ভাষণ মঙ্গলবার বিকেল 5টার বদলে রাত 9টায় কেন এলো? তিনি ইঙ্গিত দেন, রাষ্ট্রপতির অনুমতি সহ প্রক্রিয়া সম্পন্ন করতেই হয়তো সময় লেগেছে। সেনা সদর দফতরের এক সূত্র জানিয়েছে, সেনারা মূলত সিংহদরবারের ডেটা সেন্টার রক্ষায় মনোযোগ দিয়েছে। তাদের দাবি, যদি সেনারা গুলি চালাত তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করত। সাবেক উপরাষ্ট্রপতি বসনেত বলেন, সেনাবাহিনী গুলি চালালে এর পরিণতি ভয়াবহ হতো, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিত। তার মতে, দেশের চূড়ান্ত শক্তি হিসেবে সেনাবাহিনীকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পদক্ষেপ নিতে হবে। অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের পর নেপাল জুড়ে এখনও চলছে অস্থিরতা। আর এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় নেপালি সেনাবাহিনীর ভূমিকা। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 12 সেপ্টেম্বর শীতল নিবাসে তাকে শপথ বাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নেপালে কোনো নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। নেপাল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। প্রেসিডেন্ট পাউডেল সংবিধানে 61 অনুচ্ছেদ অনুযায়ী কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সাধারণত সরকার গঠনে 76 অনুচ্ছেদ ব্যবহার হলেও এবার নেপালে ভিন্ন ধারায় অন্তর্বর্তী সরকার গঠিত হল। জেনজিদের আন্দোলনের চাপে প্রধান রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট ভেঙে দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছায়। রাজনৈতিক বিশ্লেষকরা সুশীলা কার্কির নিয়োগ নেপালের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। বিশেষ করে তরুণদের প্রত্যাশা, তার নেতৃত্বে দুর্নীতিবিরোধী শাসন ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু হবে। 1952 সালের 7 জুন নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কি। তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। আইন বিষয়ে ডিগ্রি নেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এবং ভারতের বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 90-এর গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি কারাবন্দী হন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি পরে কারা নামের একটি উপন্যাস লিখেন। 2008 সালে নেপাল বার অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন কার্কি। এরপর 2010 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন তিনি। 2016 সালে নেপালের ইতিহাসে প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
তার মেয়াদকালে বেশ কয়েকটি আলোচিত মামলার রায় তিনি দিয়েছিলেন। এর মধ্যে সাবেক মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা অন্যতম। 2017 সালে বয়সসীমা পূর্ণ হওয়ায় বিচারক পদ থেকে অবসর নেন তিনি। এর আগে নেপালি কংগ্রেস ও মাওবাদী কেন্দ্র তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনে। এর পেছনে উচ্চ আদালতের এক রায়ের বিরোধিতা করা হয়। জনমতের চাপ ও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।